নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সোমবার হঠাৎ করে তার দিল্লি যাত্রা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা দিল্লি পৌঁছে গিয়েছিলেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবার জন্য যাদের যাওয়ার কথা তারা চলে গিয়েছিলেন। একেবারে শেষ মুহূর্তে মমতা তার সফর বাতিল করলেন। যে যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই যুক্তিটা করা বিশ্বাসযোগ্য নয়। যে সামনে বাজেট আছে, এখন খুব কাজের চাপ। যিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেন তার কাছে বাজেট আর কি এমন বিশাল ব্যাপার, কত বড়ই বা ইভেন্ট। এবং 8ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হবে, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়েই তারিখ ঠিক হয়েছে। তাহলে বাজেটের জন্য তিনি তার দিল্লি যাত্রার বাতিল করে দিলেন, বিষয়টা তা নয়, বিষয়টা অনেক গভীরে। কতগুলো কারণ উঠে আসছে, কিন্তু কোন কারণটা সঠিক সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আবার হতে পারে সবকটা কারণই তার দিল্লি যাত্রার বাতিল করার পিছনে মুখ্য ভূমিকা নিয়েছে। এই যে এক দেশ এক ভোট, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটা কমিটি হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন, আলোচনা হবেন। কোবিন্দ যে বৈঠক ডেকেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, টেলিফোনে বা চিঠিও হয়তো পাঠিয়েছেন কোবিন্দজিকে, যে ওই বৈঠকে একটি সর্বভারতীয় দলের এমন একজন প্রতিনিধি থাকবেন যিনি বাংলা থেকে লোকসভায় নির্বাচিত। তিনি কথায় কথায় রাজ্যে 356 ধারা জারির পক্ষে সওয়াল করেন। সেই ভদ্রলোক অবশ্যই বিজেপির নন, তাই সেই ভদ্রলোক উপস্থিত থাকলে তার পক্ষে সেই বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়। কারণটা সহজেই অনুমেয়, আপনারা জানেন সেই ভদ্রলোককে। তিনি আর মুখ্যমন্ত্রী একটা গোল টেবিলে বসে আলোচনা করলেন লোকসভা নির্বাচনের আগে। দুজনেই দুজনের বিরুদ্ধে চোখা চোখা বিশেষণ প্রয়োগ করেন এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক এখন কার্যত তলানিতে। সেই ভদ্রলোক উপস্থিত থাকলে মুখ্যমন্ত্রী যাবেন না, সেটা রামনাথ কোবিন্দজিকে জানিয়ে দিয়েছেন। সেই জন্য তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্ব করবেন। রামনাথ কোবিন্দজি কি রাজিও হয়েছেন। এটা একটা কারণ বলছেন অনেকে। দ্বিতীয় কারণ হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন ধরেই দিল্লিতে ছিলেন। কানাঘুষো শোনা যাচ্ছিল যে অভিষেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎকার চেয়েছিলেন, কিন্তু সময় পাননি। অভিষেকের গতিবিধি লক্ষ্য করার জন্য বিজেপির একটা অংশ বলছেন, বাংলা থেকে নির্বাচিত এক সাংসদকে দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অভিষেক অমিত শাহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, এইটা একেবারে পাকা খবর পেয়ে কনফার্ম হয়েই শুভেন্দুবাবু দিল্লি পৌঁছে যান রবিবার। 4 সাংসদকে নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন, নিজেও কথা বলেন। তাছাড়া নির্মলা সীতারামন, জগদীপ ধনখড় সবার সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ অভিষেক দিল্লিতে ছিলেন, অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, অমিত শাহ সময় দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানতে পেরে নাকি আপসেট হয়ে গেছেন। যিনি প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকেই যেতে চান না, আমলাদের পাঠান, সেখানে এক দেশ এক ভোট বাজেট সামনে এত উৎসাহী হয়ে তিনি দিল্লি যাবার উদ্যোগ নিয়েছিলেন, তখনই অনেকের মনে নানা প্রশ্নের জন্ম নিয়েছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রেড রোডের অবস্থান কর্মসূচি থেকে দূরে সরিয়ে রেখেছিলেন নিজেকে, দিল্লিতে ছিলেন। অন্য সাংসদরা থাকলেও অভিষেক ছিলেন না। অভিষেকের বোন অদিতি গায়েন টুইট করে বললেন যে যোগ্যরা মর্যাদা পায় না, অযোগ্যতা নিয়ে ঘর সাজানো হয়। একটা ন্যারেটিভ তৈরি হলো যে অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতান্তর তীব্র হয়েছে।
মতান্তর আছে, কতটা তীব্র হয়েছে সেটা এই মুহূর্তে বলা যায় না, কিন্তু অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে দিল্লিতে বসে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছিলেন, এই যুক্তি আমি অন্তত মানতে রাজি নই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে বা পরামর্শ নিয়ে তিনি দিল্লিতে বসেছিলেন অমিত শাহের সাক্ষাৎ যদি পাওয়া যায়, কিন্তু পাননি। শুভেন্দু অভিষেকের এই পদক্ষেপকে আন্দাজ করে নির্দিষ্ট সূত্র থেকে কোনো খবর পেয়ে বাংলা থেকে এক নির্বাচিত সাংসদকে দায়িত্ব দিয়েছিলেন, অনুরোধ করেছিলেন যে অভিষেকের গতিবিধির উপর নজর রাখতে মানে কি, মানে এ ধরনের কোনো উদ্যোগ অভিষেক নিচ্ছে কিনা, অমিত শাহের সঙ্গে দেখা করার কার মাধ্যমে নিচ্ছে, তিনি কি কোনো ব্যবসায়ী ইত্যাদি। যখন শুভেন্দু বুঝতে পারেন যে অভিষেক মরিয়া হয়ে অমিত শাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, তখন আর কাল বিলম্ব না করে তিনি দিল্লি উড়ে যান রবিবারে এবং সোমবার 2 দফায় অমিত শাহের সঙ্গে মিটিং করেন, একবার একান্তে আর একবার সাংসদদের নিয়ে। অমিত শাহের সঙ্গে বৈঠকে কি হয়েছে সে বিষয়ে শুভেন্দুবাবু মুখে কুলু পেটেছেন, বলেছেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অমিত শাহকে বলেছে, এবার দেখতেই পাবেন এইটুকু। কিন্তু নির্মলা সীতারামনকে তিনি কি বলেছেন সেটা পরিষ্কার করে বলেছেন। জগদীপ ধনকরের সঙ্গেও দেখা করেছেন, বলেছেন সৌজন্য সাক্ষাৎ, কিন্তু কয়েকদিন আগে অনেকে বলেন যে মমতার বার্তা বহনকারী সিভি আনন্দ বোস জগদীপ ধনকরের সঙ্গেও দেখা করেছিলেন, অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন। তাই শুভেন্দু বাবুর জগদীপ ধনকরের সঙ্গে দেখা করাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আমাদের এই মাননীয় রাজ্যপাল এর গতিবিধি বোঝা বড় দায়। তিনি মুখে কি বলেন আর কাজে কি করেন, দুটোর মধ্যে আসমান জমিন ফারাক আছে। দক্ষিণী আমলাদের একটা প্রভাবশালী অংশের অনুরোধে এই ভদ্রলোককে এখানে রাজ্যপাল করে পাঠানো হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু রাজভবনে বসে তিনি অনেক লম্ফ জম্প হুঙ্কার করেছেন, মধ্যরাতে চিঠি পাঠিয়েছেন, তারপরে বলেছেন সেই চিঠি হিস্ট্রি হয়ে গেছে, শান্তিকক্ষ খুলেছিলেন, ভাঙড়ে চলে যাচ্ছিলেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি, শুধু বাগাড়ম্বর। এখন শোনা যাচ্ছে মারাত্মক চাপের মধ্যে আছেন রাজ্যপাল কয়েকটি কারণে। সেই চাপ যাতে আর না বাড়ে সেই জন্য মুখ্যমন্ত্রীর পরামর্শকে শিরোধার্য করে এখন তিনি তার রাজনৈতিক প্রভুদের সঙ্গে মুখ্যমন্ত্রীর হয়ে দরবার করছেন। শুভেন্দুবাবু এই রাজ্যপাল সম্পর্কে প্রকাশ্যে কিছু না বললেও এখন বলেন, ঘনিষ্ঠ মহলে বিরক্তি চেপে রাখেন না। এটা শুধু শুভেন্দুবাবুর কথা না, বিজেপির অনেক নেতাই কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাজকর্ম সম্পর্কে সবসময় ধোঁয়াশায় থাকেন। দেখুন, জগদীপ ধনকরকে তৃণমূল বলতো সরকারি পয়সায় দিলীপ ঘোষ, কারণ দিলীপ ঘোষ তখন রাজ্য সভাপতি ছিলেন। কিন্তু জগদীপ ধনকর সোজা ব্যাট করতেন, স্ট্রেট কথা বলতেন। কিন্তু সিভি আনন্দ বোস মুখে এক কথা বলেন, কাজে আর এক কথা বলেন। তিনি যতটা না রাজ্যের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করেন, তত বেশি নাকি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বার্তা বাহকের কাজ করেন, এটা অনেকের দাবি। তাই জগদীপ ধনকরের সঙ্গে শুভেন্দুবাবুর সাক্ষাৎ, এটাকে আমি সৌজন্য বলে মানতে রাজি নয়। আরে সৌজন্য তো বটেই, তার সঙ্গেও কিছু কথা হয়েছে। শুভেন্দুবাবু তার উত্তরসূরি সম্পর্কে, জগদীপ ধনকরের উত্তরসূরি সম্পর্কে নিশ্চয়ই তার অবস্থান পূর্বসূরিকে জানিয়েছেন, অমিত শাহকেও জানাতে পারেন। কিন্তু দিদিমণির দিল্লি যাত্রা বাতিলের একটা কারণ বলা হচ্ছে ওই ভদ্রলোকের উপস্থিতি, যিনি রাজ্যে 356 ধারা জারির পক্ষে সওয়াল করেন। তিনি ইন্ডি জোটের শরিক দলের বড় নেতা, তার সঙ্গে মঞ্চ বা এক টেবিলে বসবেন না মমতা, এটা এক। আর দুই, মুখ্যমন্ত্রী
আশা করেছিলেন অমিত শাহের সঙ্গে অভিষেকের দৌত্য সফল হবে, কিন্তু যেই অমিত শাহ অভিষেককে দেখা করার সময় পর্যন্ত দিলেন না এবং শুভেন্দুবাবু চলে গেলেন দিল্লি, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নেন তিনি আর দিল্লি যাবেন না। কারণ অমিত শাহ তার উত্তরাধিকারীর সঙ্গে কথা বললে, এয়ার অ্যাপারেন্টের সঙ্গে কথা বললে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দিল্লিতে আরো কিছু কি বলবো মিটিং টিটিং দেখা সাক্ষাৎ করা অনেক সহজ হতো। কিন্তু অমিত শাহ শোনা যাচ্ছে অভিষেক অ্যাপ্রোচ করেছেন কিন্তু সময় দেননি। তাই দিদিমণিও ভাবলেন আর গিয়ে লাভ নেই, কখন আবার এখানে কোনো অভিযান শুরু হয়, তিনি দিল্লি চলে গেলেন, একেবারে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সেই জন্য তিনি দিল্লি না গিয়ে কলকাতাতেই রইলেন এবং যে যুক্তিকারা করলেন সেই যুক্তি গ্রহণযোগ্য নয়। এবং সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে থমথমে মুখে কথাগুলো বলেছেন, সাংবাদিকদের একটা প্রশ্ন করার সুযোগই দেননি, জবাব তো পরের কথা। যদিও নবান্নেতে যারা যায় সাংবাদিক হিসাবে তারা মেরুদণ্ড সোজা রেখে কতটা প্রশ্ন করতে পারে তা নিয়ে সংশয় আছে, কিন্তু তাও একটা প্রশ্ন করার অবকাশও তারা পাননি। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন তিনি কোনো প্রশ্ন গ্রহণ করবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী দিল্লি যাত্রা বাতিল করলেন, মঙ্গলবার সকাল থেকে 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে ইডি তল্লাশিতে নেমেছে। কোথাও পঞ্চায়েতের প্রাক্তন কর্তা, কোথাও বিডিও, কোথাও ব্যবসায়ী, কেউ লজেন্স কারখানার মালিক। মানে 100 দিনের কাজের বকেয়া টাকা মুখ্যমন্ত্রী বলেছেন তিনি দিয়ে দেবেন। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ বঞ্চিতের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। শুভেন্দুবাবুর অভিযোগ করেছিলেন এর জন্য 7,000 কোটি টাকা আবার ঋণ চাইছে। সেই ঋণ যাতে না পায়, যাতে প্রপার ইউটিলাইজেশন সার্টিফিকেট এই রাজ্য সরকার পেশ করে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের কাছে, সেজন্য শুভেন্দুবাবু নির্মলা সীতারামনের কাছে দরবার করেছেন। ঠিক মঙ্গলবার যেদিনকে মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকার কথা ছিল, রাজ্য জুড়ে অনেক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 100 দিনের কাজের দুর্নীতির সুলুক সন্ধান করতে অভিযান চালালো। খুব ব্যাপারটার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া কি যাচ্ছে? এরকম কি আন্দাজ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী যে এই মাসে আরো অনেক অভিযান হবে এবং প্রভাবশালীদেরও এবার আর রেয়াত করা হবে না? দেখুন, অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহায়কের বাড়িতে মঙ্গলবার ইডির হানা হয়েছে। আপের কোষাধ্যক্ষ রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডির হানা হয়েছে। আপের অনেক কর্মকর্তাদের বাড়িতে ইডির হানা হয়েছে। রাজধানী দিল্লিতে মঙ্গলবার 12টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিয়েছে। কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে গেছে ইডি প্রয়োজনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুমতি নিয়ে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ছবিটা একেবারেই আশাব্যঞ্জক নয়, খুবই নিরাশাব্যঞ্জক। তার উপরে যদি এটা সত্যি হয়, অভিষেক অনেকবার চেষ্টা করেও অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় পাননি, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিলেন যতই তিনি বার্তা পাঠান বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে, তারা তার বার্তায় আর ভুলবেন না। এখানে লোকসভা নির্বাচনে অল আউট রাজনৈতিক লড়াই করবে বিজেপি এবং তারা আশাবাদী মানুষের আশীর্বাদ তারা পাবেন। এখন অভিষেক কোথায়? কেউ কিন্তু তার ওয়্যার অ্যাবাউট সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না। একদল বলছেন যে তিনি চোখ দেখাতে গেছেন সিঙ্গাপুরে বোধহয়, আর একদল বলছেন না তিনি দুবাইয়ে গেছেন। কোথায় গেছেন কেউ জানে না। কিন্তু অভিষেক দিল্লিতে আর নেই, কলকাতাতেও ফেরেননি। তিনি তো আমেরিকাতে গিয়ে চোখ দেখিয়েছিলেন, অপারেশন করিয়েছিলেন, তারপরে একবার কনসালটেন্সির জন্য গিয়েছিল। তাহলে ডেস্টিনেশন পরিবর্তনে আবার সিঙ্গাপুর হতে যাবে কেন জানি না, হতে পারে। তার দ্রুত আরোগ্য কামনা করে, তিনি সুস্থ থাকুন। হ্যাঁ, তার অ্যাক্সিডেন্টটা খুব খারাপভাবে হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টের জন্য তার চোখ আঘাতপ্রাপ্ত হয়। আমি চাইব খুব দ্রুত তিনি
এই সমস্যা থেকে মুক্তি পান, চোখের যে সমস্যা। কিন্তু তিনি কোথায় গেছেন দিল্লি থেকে সে বিষয়ে পরস্পর বিরোধী ভাষ্য উঠে আসছে বিভিন্ন মহল থেকে।